অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলেই শপথ অনুষ্ঠান, শিগগিরই গ্যাজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। বেরিয়ে আসছে থলের বিড়াল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাইয়ে একাধিক বাড়ি। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। বলেন দেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি, নতুন দায়িত্বে মোহাম্মদ মইনুল ইসলাম। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা ঘোষণার কথাও জানানো হয়। এ সময় অধ্যাপক আসিফ নজরুল জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এই নিয়ে চলে জল্পনা কল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক আসিফ নজরুল। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর পুনর্গঠন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, এমনটা জানান সমন্বয়করা। যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বুধবার দেশে ফিরলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া 1 জুলাই 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়েছে। বঙ্গভবনে একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বাকিটা জানাচ্ছেন কায়েস রাহাত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশ এখন এক নায়কতন্ত্রমুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এই প্রতিক্রিয়া জানান তিনি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার পতনের পর খুলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে একদিকে ছিল সহযোদ্ধা হারানোর বেদনা, অন্যদিকে সরকার পতনের বিজয়ের উল্লাসে মুখর। নেতাকর্মীদের দাবি, শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 26 দিন বন্ধ থাকার পর সরকার পতনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলনে নিহত ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের নামাজের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য অনেকেই হয়ে পড়েন আবেগাপ্লুত। অনেকের দাবি সহিংসতা নৈরাজ্যের সুষ্ঠু বিচার। বন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। সকল নির্মম হত্যা এবং বন্দীর নির্যাতনের আমরা বিচার চাই, যেটা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের দেশ হিসেবে পরিচিত হবে। সেই দেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি পালিয়ে গেছেন, আমরা অবশ্যই চাই সে পালিয়ে গেলেই যে এটা শেষ হয়ে গেছে তা নয়, তার নামে মামলা করতে হবে এবং তার বিচার করতে হবে। আন্দোলন সংগ্রামে অনেক যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এখনো জীবিত আছি। যে সকল ভাইয়েরা নাই, যারা গুম ছিল, তাদের পরিবারের কথা মনে পড়ছে, তাদের কষ্টের কথা মনে পড়ছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তি বজায় রাখার কথাও জানান নেতাকর্মীরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি বৈধ সরকার প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, একটা শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো তৈরি করবে বলে আমরা যুব সমাজ আশা করি। দম্ভ এবং গায়ের জোরে যারা স্বৈর শাসক হয়, তাদের চরম পরাজয়, চরম পরিণতি, চরম পতন সেটা হয়েছে। এখন আগামী দিনে আমাদের কাজ হচ্ছে এই জনমতের ভিত্তিতে সরকার, জনরায়ের ভিত্তিতে জবাবদিহিমূলক একটা সরকার, যারা জনকল্যাণ নিশ্চিত করবে, যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেই সরকার গঠন হলো আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির নির্দেশক্রমে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে এরই মধ্যে কারাগার থেকে মুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পুলিশের মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। নতুন আইজিপির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত মাসেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় 1 বছর বাড়ানো হয়। এর আগে 1.5 বছর চুক্তিতে আইজিপি পড়েছিলেন। এদিকে নতুন আইজিপি মইনুল ইসলামের আগে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকার পতনের 1 দফা দাবিতে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটক হওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এই চিত্র কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের। কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশ যখন মুক্তি পেয়েছে স্বৈরাচার হাসিনার হাত থেকে, ঠিক তখন তারা রাজবন্দী ছিলেন ফরমায়েশি কারাগারে। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। সেখানে সিদ্ধান্ত আসে মুক্তি দেওয়া হবে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আটক রাজবন্দীদের। তারই প্রেক্ষিতে প্রথমে জামিনে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, আন্দালিব রহমান পার্থ, ভিপি নূর ও ইশরাক হোসেন সহ রাজনৈতিক বন্দীরা। যদিও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অপেক্ষমান রেখে রাজনৈতিক নেতাদের প্রথমে মুক্তি দেওয়াকে স্বাভাবিক হিসাবে নেয়নি শিক্ষার্থীরা। দুপুর থেকে দরকার ছিল যারা মেইন, যাদের জন্য এত কিছু আজকে, তারা নামাজ দিয়ে বিএপিতে বের করতেছে। আমার ছেলে বিজিএমএ পড়াশোনা করে, তাকে আজকে 11 দিন ধরে নিয়ে আসছে। তার মা ওইখানে আছে, কানতে কানতে শেষ। আমরা মনে করি আজকের বিএপি 2024-এর বিএপি হচ্ছে এই দেশের ছাত্র জনতা। আমরা বেলবন্ড পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত আমরা মুক্ত পাই নাই। সে জগন্নাথের সমন্বয়ক নূর নবী ইসলামিক স্টাডিজের ভাই এখনো ভিতরে বন্দী। মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানান ডিবি অফিসে নির্যাতনের কথা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা, স্পেশালি আমি তার নামটা বলবো, এই হাত ভেঙে দিয়েছে ডিবিতে, বলেছে তোর আরেক হাত রাখবো না, তুই পড়াশোনা কিভাবে করিস আমরা দেখে দিব। তবে সব রাজমন্দির জামিননামা কেন্দ্রীয় কারাগারে না আসায় মাইকে ঘোষণা দিয়ে অনেককেই পাঠানো হয় কাশিমপুর কারাগারে। ওখানকার সাবেক স্টুডেন্ট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাতভর ছিনতাই ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। ছিনতাইয়ের ঘটনা ঘটে ঢাকা উদ্যান, 7 মসজিদ হাউজিং ও 40 ফিট এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত 12টার পর অন্তত 150 ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হানা দেয়। কয়েকটি বাসায় ঢুকে করে ছিনতাইও। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। এ সময় স্থানীয় ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে মসজিদের মাইকে ঘোষণা দেন। এতে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা। রাত জেগে তারা পাহারা দেন এলাকার অলিগলি। দেশে আবারও কর্মব্যবস্থায় ফিরেছে মানুষ। রাস্তায় যান ও মানুষ চলাচল চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রস্থল টাউন হল মোড়ে রয়েছে। অর্থাৎ এই টাউন হল মোড়টিতে আমরা দেখেছি সকাল থেকেই মানুষের যে কর্মচঞ্চলতা এবং মানুষ অফিস আদালতে কিন্তু ফিরতে শুরু করেছেন এবং তাদের মধ্যে যে একটি স্বস্তির ছাপ ছিল সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং সাধারণ মানুষ বলছে যে ময়মনসিংহ সহ সারা দেশেই অচিরেই স্বস্তি ফিরে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, নগরীতে কিন্তু যান চলাচল বেড়েছে এবং সাধারণ আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু গতকাল রাত থেকে দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সড়কে যান চলাচল পাশাপাশি দোকানপাট এবং অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা আসতে শুরু করেছেন এবং বেচা বিক্রি যদি বলি যে দোকানপাট খোলা হলেও খুব একটা হচ্ছে যে তা কিন্তু নয়, কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে বিগত প্রায় 1 মাস ধরে তাদের যে লোকসান সেটি কিন্তু কাটিয়ে ওঠার তারা চেষ্টা করবেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে কিছুদিনের মধ্যেই সবকিছু কিন্তু স্বাভাবিক হয়ে পড়বে, সেই বিষয়টি বলছিলেন। আমরা বিশেষ করে দেখেছি যে যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, ইজি বাইক এবং অটো রিক্সা চালক, তারা কিন্তু তাদের মধ্যে যে একটি আতঙ্ক এবং ভয়ভীতি ছিল সেটি কিন্তু অনেকটাই তারা কাটিয়ে উঠেছেন এবং তারা বলছেন যদিও এখন পর্যন্ত তাদের যে তারা যে একটু কষ্টের মধ্যে আছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা দূর করতে পারেনি। হয়তো তারা বলছেন আর কয়েকটা দিন গেলে হয়তো সবকিছু স্বাভাবিক হলে শহরের মধ্যে মানুষের চলাচল বাড়বে, তখন কিন্তু তারা তাদের যে আয় উন্নতি সেটি বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু তারা বলছেন। অর্থাৎ আমরা দেখেছি আনসার সদস্যের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ তারা যান চলাচল স্বাভাবিক করতে সবকিছু কিন্তু তারা করে যাচ্ছেন। অর্থাৎ আমরাও দেখেছি যে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে আছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। যদিও আনসার সদস্যরা আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু মাঠে আছেন। আমরা একজন আনসার সদস্যের সাথে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা তো স্বাভাবিকভাবে কাজ করছেন, কেমন লাগছে? জি ভালো লাগছে। আমাদের হচ্ছে আমরা তেমনটা আমাদের ভয় নেই, মোটামুটি নির্ভয়ে আর কি আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি, কোনো সমস্যা নেই, স্বাভাবিকই আছে। মোটামুটি জনগণের দেখা গেছে জানমালের রক্ষার্থে সেবা দিচ্ছি, দেখা যায় মাঝখানে যানজট এগুলো মোটামুটি একটু আমরা এই ব্যাটালিয়নের সদস্য ময়মনসিংহ পুরাটা আর কি এটা দায়িত্ব পালন করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই আনসার সদস্য বলছিলেন তারা কিন্তু একেবারেই নির্ভয়ে তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করতে পারছেন এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। আমরাও কিন্তু সকাল থেকে ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাও কিন্তু যান চলাচল নিরসনের পাশাপাশি মানুষের যে সার্বিক অবস্থা সেটি কিন্তু দূর করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দেখছেন সংবাদ সকাল। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জানা, আমরা বরিশালের মাছ মাংসের বাজারে এসে যেটা দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতা তাদের দুজনেরই আসলে উপস্থিতি কিছুটা কম পাওয়া গেছে এবং এই কারণে দেখা গেছে যে পণ্যের একটা সংকটও আছে বরিশালের মাছ মাংস এবং কাঁচা বাজার জুড়ে, এবং যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে সেগুলোর আসলে দামও সরবরাহ কম থাকায় একটু বাড়ন্ত। বরিশালের এই মাছ মাংসের বাজারে কিছু ইলিশ মাছ আসলে এখন দেখা যাচ্ছে মৌসুমী, যেগুলো আসলে 1 কেজি সাইজের প্রতি কেজি ইলিশ মাছ 1800 থেকে 1900 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গত সপ্তাহেও কিন্তু ছিল প্রায় 1600 টাকার মধ্যে। এছাড়া চিংড়ি সহ অন্যান্য যে মাছ, নদীর মাছ যেগুলো, সেগুলোর আসলে দামও বেশ বাড়ন্তই আমাদের চোখে পড়েছে। তেলাপিয়া এবং পাঙাশ 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে 170 থেকে 180 টাকা দরে বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম আমরা যেটা দেখেছি যে 750 থেকে 800 টাকা রাখা হচ্ছে, এটা বিক্রেতাদের দাবি, কিন্তু ক্রেতা সাধারণ বলছে যে তাদের কাছ থেকে আসলে ক্রেতা ভেদে 850 থেকে 900 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং মুরগির যে বাজার সেটাও কিন্তু গত সপ্তাহের চেয়ে বেশ চড়া। বরিশালের আমরা যেখানে দাঁড়িয়েছি এই বাংলা বাজার কাঁচা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় 300 টাকার বেশি করে, যেটা আসলে 180 টাকা কেজি ছিল। এছাড়া লেয়ার মুরগি যেগুলো, সেগুলো 350 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে, 280 টাকা হলো গত সপ্তাহে ছিল। এবং ক্রেতাদের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে বর্তমানে আসলে বাজার নিয়ন্ত্রণকারী ইজারাদার বা প্রশাসনিক কেউ না থাকায় এবং একই সাথে পণ্যের সরবরাহ যেহেতু আসলে কম, সেই জায়গাটায় দাঁড়িয়ে আসলে বিক্রেতা যারা আছে তারা আসলে একটু অসাধু উপায় অবলম্বন করছে। তারা নিজেদের মতো করে আসলে তারা দাম নিচ্ছে এবং ক্রেতাদের দাবি দ্রুতই যেন আসলে বাজারগুলো মনিটরিং, বাজারগুলোর নিয়ন্ত্রণ সেই জায়গায় যায় কর্তৃপক্ষ। অন্যদিকে বিক্রেতাদের সাথে আমরা যে কথা বলেছি তারা বলছে যে পণ্যের একটা সংকট আছে, বিশেষ করে বরিশালের যে সমুদ্রের মাছগুলো আসার জন্য যে পাইকার যারা আসলে তারা মাছ আসলে সেভাবে পাঠাতে পারছে না বা পাঠাচ্ছে না। আবার একই দিকে যে কাঁচা বাজারের যে বিষয়টি, যে সবজির ট্রাক গুলো পরিবহন ঠিক মতো করছে না বিধায় আসলে কিন্তু এই বাজারের বিভিন্ন পণ্যের দাম এভাবে আসলে হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে গেছে। তবে সবারই আসলে যেই সম্ভাবনার কথাটা বলেছেন সবাই, যে হয়তোবা দ্রুতই আসলে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে এবং সাধারণ যে মানুষ তারাও আসলে ওই জায়গাটাই আসলে চাচ্ছে যে দ্রুতই যেন আসলে কর্তৃপক্ষ, সরকার তারা এই বাজারগুলো নিয়ন্ত্রণের যথাযথ পদক্ষেপ নেন এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেগুলো তাদের সাধ্যের মধ্যেই নিয়ে আসে। তো এই ছিল বরিশাল বাংলা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ডিঙি নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর। দেশের বিভিন্ন অঞ্চলে এই এলাকার নৌকা আগে গেলেও আটঘরে তৈরি হয় এই কাঠের নৌকা এবার যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা। দেশের বাইরে নৌকা যাওয়ার খুশি স্থানীয় নৌকা কারিগর ও বাসিন্দার। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে ফয়জান ইসলামের ডেস্ক রিপোর্ট। এবার দেশের গণ্ডি পেরিয়ে আটঘরের নৌকা যাচ্ছে সুদূর জার্মানিতে। দক্ষিণের জেলা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর ডিঙি নৌকার জন্য বিখ্যাত। গত 2 মাস আগে জার্মানির এক নাগরিক আটঘরে ঘুরতে এসে এই নৌকা তার পছন্দ হয়।
কারিগর আজিজুল হকের কাছে প্রাথমিকভাবে 10টি নৌকার অর্ডার দেন তিনি। বর্তমানে যার কাজ চলছে এবং আগস্ট মাসেই তা শেষ হবে বলে জানান এই কারিগর। 10টা আমরা অর্ডার পাইছি, আর পরবর্তী দাদা কাকা এই 10টা যদি আপনার নেওয়ার পরে হয়তো আরো আপনার ওই না তো আরো 20-30টা নৌকা অর্ডার হবে। এটা আমার একটা কোম্পানির খোলার আমার চিন্তা ভাবনা আছে। এদিকে 8 ঘরের নৌকা বিদেশে যাচ্ছে এ খবরে স্থানীয় জনগণ নৌকা দেখতে ভিড় জমাচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই জায়গার এই নৌকা বোটগুলো যদি নেয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হইবে। 8 ঘরের নৌকা বিদেশের মাটিতে যাওয়ায় আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমাদের স্থানীয় কারিগর নৌকা বানাইতে আছে এবং জার্মানি থেকে আরো অর্ডার আসে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাতে আমাকে ভালো তবে কারিগররা সুন্দর করে নৌকা বানাবে, কারিগর কোনো উৎসাহ পাবে। জার্মানিতে নৌকা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন জেলা প্রশাসন। এটা তাদের দেশে পানিতে ব্যবহারের জন্য নয়, তাদের দেশে শোপিস হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে এবং এটা আলাপটুকু পুরোটাই প্রাথমিক পর্যায়ে জার্মানিতে পাঠানো হবে। তাদের যদি পছন্দ হয় তার পরবর্তীতে আমরা সরকারি লেভেলে এটা যোগাযোগ করে কিভাবে দেশের বাইরে পাঠানো যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ। ঐতিহ্যবাহী এই নৌকা দেশের গণ্ডি পেরিয়ে বাজার তৈরি করলে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে বলে আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।